হ্যালো, পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীতে যে ছোটদের জন্য যে সিম্পল কিছু গ্রামাটিক্যাল আইটেম আছে, যেমন বৃত্তি পরীক্ষাতে তোমাদের 7-8 নং এর দিকে যে গ্রামার আসবে, একটি হলো রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বটাকে তুমি সঠিক ফর্মে বসাবে। তো সেই গ্রামারটি আজকে আমরা পড়ব। যেহেতু এটা ছোটদের জন্য গ্রামার, তাই আমরা বেছে বেছে একদম ইম্পর্টেন্ট এবং সহজ রুলস গুলো তোমাদেরকে শিখিয়ে দিব, যেটা পড়লে তোমাদের বইয়ের জন্য এনাফ। আমি তোমাদের পুরো বইটি দেখেছি, যেটুকু গ্রামার করলে তোমাদের জন্য যথেষ্ট, এবং আমরা একদমই সহজ বুদ্ধ ভাষায় সেটা বোঝার চেষ্টা করব। যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদেরকে এত বিশদভাবে পড়াবো না। তো এই ক্লাসটি শুধুমাত্র পঞ্চম শ্রেণীর জন্য। তোমরা বৃত্তি পরীক্ষার্থী ছাড়া যারা আছো তারাও এই ক্লাসটি দেখবে, কারণ তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা মানে তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু অবশ্যই এখান থেকে 10 মার্ক আসবে, 5টি প্রশ্ন আসবে, 10 মার্ক। তো মোটামুটি আমি 3-4টি রুলস এর মধ্যেই তোমাদেরকে সবকিছু শিখিয়ে দিব। তোমরা একটু খাতাপত্র নিয়ে নাও সাথে। আমি যে রুলস গুলো বলবো তোমরা একটু পজ করে করে লিখে নিবে। আশা করি তোমাদের জন্য একদমই সহজ হবে। চলো শুরু করি। ইংরেজি আমরা যে গ্রামাটিক্যাল আইটেমটি পড়ছি সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব, মানে একটা শূন্যস্থান, সেটা তুমি পূরণ করবে। যে ভার্বটি দিয়ে করবে তার সঠিক ফর্মে তুমি বসাবে। ঠিক আছে? তাহলে এটা শুরু করার আগে তোমাদেরকে আগে পার্সন চিনতে হবে। যদি কোনো বাক্যে তুমি পার্সন না চিনো, তাহলে কিন্তু তুমি ভার্বটাকে এগ্রিমেন্ট, ভার্বের সাথে যে সাবজেক্টের এগ্রিমেন্ট, এটা ঠিকভাবে লিখতে পারবে না। এখন আসো, সাবজেক্ট কি? দেখো, যে কাজটি করে সেই কিন্তু সাবজেক্ট, তাই না? কে কাজটি করে, কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্টটি পাই। কে বা কার, হ্যাঁ, কে দিয়ে করলেই পাবো। এখন তোমরা একটু দেখো, যদি বাক্যের মধ্যে সাবজেক্টের সাথে ভার্বটা তুমি এগ্রিমেন্ট না করতে পারো, তাহলে কিন্তু হচ্ছে না। প্রথমত তোমার জানতে হবে বি ভার্ব কোনগুলা, মানে অক্সিলারি ভার্ব। দেখো, তোমার যদি অক্সিলারি ভার্ব তুমি চিন্তা করো, বি ভার্ব, এগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। মোটামুটি এই 5টা দিয়ে তুমি বি, শূন্যস্থানের পাশে যদি ব্র্যাকেটে বি থাকে, তাহলে এই 5টির যে কোনো একটি ওখানে তুমি বসাবে। এখন কখন কোনটি বসাবে? যদি দেখো বর্তমান কাল আছে, মানে অতীত, কিন্তু কোন বর্তমান কাল আছে কিন্তু অতীতবাচক কোনো শব্দ সেখানে নেই, তাহলে তুমি এম, ইজ, আর বসাবে। আর যদি দেখো অতীতবাচক শব্দ, যেমন ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, অথবা দ্য লাস্ট নাইট, লাস্ট ডে, এই টাইপের ওয়ার্ড থাকে, এটা আমি পরেও আবার বলবো, তাহলে তোমরা ওয়াজ ওয়ার বসাবে। আবার এখান থেকে দেখো, এটা হলো বর্তমান হলে, আর এটা হলো অতীত হলে। ঠিক আছে? এটা হলো আমাদের 1 নাম্বার রুলস। আর একটা জিনিস, যদি একজন বোঝায় তাহলে এম, ইজ, আর ওয়াজ। আর যদি একাধিক পার্সন বোঝায় তাহলে হলো আর ওয়ার। এটা হলো একাধিক ব্যক্তি বা বস্তু। আর এই এম, ইজ, ওয়াজ হলো একজন বা একটি যদি বোঝায়, সেক্ষেত্রে বসাবা এম, ইজ এবং ওয়াজ। আর যদি একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে আর এবং ওয়ার। তাহলে চলো আমরা দুইটা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। ফার্স্ট এক্সাম্পল আমরা যদি দেই, রিনা ড্যাশ, এখানে দিলাম বি মাই ফ্রেন্ড। তারপর আসো আরেকটি দিক, দে মাই ফ্রেন্ড। ঠিক আছে? এখন দেখো, এই জায়গায় বি আছে, এই জায়গায় বি আছে, আমরা কি বসাবো? যেহেতু এখানে একজন বুঝাইছে রিনা, এবং এখানে দে মানে তারা, এখানে একাধিক জন বুঝাইছে, তাহলে আমরা দেখো সিম্পলি এখানে সাথে মিলাও। তাহলে এখানে আমরা, এখানে যেহেতু কোনো অতীতবাচক শব্দ নেই, তাহলে আমরা এম, ইজ, আর থেকে বসাবো। যেহেতু এখানে একজন, তাহলে অবশ্যই ইজ। আর এম বসবে শুধুমাত্র আই এর সাথে। ঠিক আছে? তাহলে এখানে ইজ, রিনা ইজ। তারপর এটা দেখো দে আছে, তার মানে একাধিক ব্যক্তি, তারা, তাহলে অবশ্যই আর। ঠিক আছে? এখন আমরা একটু অতীতবাচকটা একটু দেখি। দেখো, আমরা যদি একটা চিন্তা করি, দে ড্যাশ, এখানে বি প্লেইং ইয়েস্টারডে। দেখো এখানে তাহলে আমরা কি করব? আমরা তো বুঝে গেছি দে মানে তারা, একাধিক ব্যক্তি, তাহলে এখানে আমাদের প্লুরাল ফর্ম বসবে, মানে আর অথবা ওয়্যার।
তো এই লাইনের মধ্যে দেখো একটা ইয়েস্টার আছে, ইয়েস্টার মানে কি গতকাল, অতীত বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে আর দিতে পারবো না, দিতে হবে ওয়্যার। ঠিক আছে, ওকে। তারপরে আমরা মোটামুটি বুঝে গেলাম। এখন আমরা আই দিয়ে একটি বাক্য দেখি, আই হ্যাপি। একটু চিন্তা করো, এখানে কোনো অতীতবাচক শব্দ নেই, তার মানে এম ইজ আর থেকে বসবে, আর আই মানে একজন বোঝাচ্ছে, অবশ্যই আর হবে না, এম অথবা ইজ বসে। আর আমি তোমাদেরকে একটু আগে বললাম আই এর সাথে সবসময় এম বসবে, কখনোই ইজ বসবে না, তাহলে এখানে এম হবে, তাই না? তো আশা করছি বি দিয়ে তোমাদের একটি থাকবে, তুমি কনফার্ম থাকো, 5টি শূন্যস্থানের মধ্যে একটি বি দিয়ে থাকবে। তো আমরা বি নিয়মটা শিখে ফেললাম, তারপর আমরা চলে যাব আমাদের 2 নং নিয়মে। তো আমাদের আজকে 2 নং নিয়ম। ওকে, ফার্স্ট অফ অল তোমাদের চিন্তা হবে থার্ড পারসন সিঙ্গুলার। তো এখন তোমাদেরকে তো ব্যাখ্যা করে বলবো না, তোমাদেরকে একদম শর্টকাটে বলি, যদি একজন বুঝাই এবং আই এবং ইউ ব্যতীত, একজন বুঝাবে, যদি একজন বুঝাবে আই আর হলো ইউ, এই দুইটা ব্যতীত, তাহলে কি হইতে পারে? সেগুলো হইতে পারে শি, হি, ইট, তারপরে কারো নাম, যেমন ধরো রহিম, এটা হলো কারো নাম, তাহলে শুধু আমি নাম লিখে দিই, নাম, কারো নাম। তারপরে তবে দ্য বয়, দ্য গার্ল, তারপরে তবে দ্য সান, এরকম এই টাইপের শুধু একটি জিনিস বুঝাবে, কিন্তু আইও একটি জিনিস বোঝায়, কিন্তু আই এবং ইউ ব্যতীত। এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। যদি কোনো বর্তমান কালের বাক্যে থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা ভার্বের সাথে এস ইএস যোগ করে দিব। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই নিয়ম একটি আসবেই তোমাদের বৃত্তি পরীক্ষায়, তোমরা 1 মার্ক এখান থেকে শিওর কমন পাবে। যেমন গত ক্লাসে বলেছিলাম বি দিয়ে একটি আসবে, এটা দিয়েও একটি আসবে। তো দেখো আমরা একটু এক্সাম্পলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি যদি লিখি রহিম read a book, দেখো তারপর আরেকটা দিক বি, ইট হেল্প আস, তাহলে আমরা দুটো দিলাম। দেখো রহিম এখানে থার্ড পারসন সিঙ্গুলার, এই যে দেখো আমি নিয়মে বলেছি এগুলো যদি থাকে ভার্বের সাথে এসইএস হবে। তাহলে দেখো রহিম, আর এখানে কোনো অতীতবাচক শব্দ নাই, তাহলে আমরা অবশ্যই এটার সাথে এস দিতে হবে, তাহলে হবে রিডস। তবে এটা দেখো ইটও দেখো থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাদের এটার সাথে এস দিতে হবে, যেহেতু এখানে অতীতবাচক কোনো শব্দ নাই। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যদি অতীতবাচক শব্দ থাকে তাহলে অবশ্যই কিন্তু অতীতকাল হবে, এবং অতীত মানে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্মের সাথে কখনোই এসইএস হবে না, শুধুমাত্র প্রেজেন্ট ফর্মের সাথে হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে হেল্পস। ওকে, দেন আমরা যদি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেই, দ্য বয়, এখানে যদি প্লে ফুটবল, তাহলে কিন্তু সেম, দা বই মানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে হবে প্লেস। এখন তোমাদের জন্য একটা বলে, অতীতবাচক যদি শব্দ থাকে, মানে আমাদের 3 নাম্বার রুলসে আমরা চলে যাব। তোমরা এখানে একটু পজ করো, পজ করে বা একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে একটু নোট করে নেবে। ঠিক আছে, থাকলে এটা থাকলে ব্যতীত, এটা আমি একটু রুলসটা পূর্ণ করে দেই। বর্তমান কালের বাক্যে তুমি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করবে। ঠিক আছে, এখন আমরা একটু আমাদের সেকেন্ড রুলসে চলে যাব। ঠিক আছে, সেকেন্ড রুলস হলো, যদি অতীত নির্দেশক শব্দ থাকে, অতীত, থার্ড রুলস এটা আমাদের, অতীত নির্দেশক শব্দ, তাহলে কি হতে পারে অতীত নির্দেশক শব্দ? ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, ইয়েস্টারডে মানে কি গতকাল। তারপর লাস্ট ডে, লাস্টের সাথে ডে থাকতে পারে, নাইট থাকতে পারে, উইক থাকতে পারে, ইয়ার থাকতে পারে, তারপর মর্নিং থাকতে পারে, তারপর যে কোনো একটা দিনের নাম থাকতে পারে, যেমন মানডে, এরকম আর কি। যদি এই টাইপের শব্দ থাকে, তাহলে আমরা বুঝে নেব বাক্যটি অতীতকালে, তখন আমরা ভার্বটিকে পাস্ট ফর্ম করে দিব, মানে ভি টু যেটাকে বলি। যেমন তোমরা মুখস্থ করেছো নিশ্চয়ই, ডু, ডিড,
গো ওয়েন্ট, কিল কিল্ড, প্লে প্লেড, মানে এরকম আর কি। প্লে থাকলে প্লে অর্থ হলো খেলা করা, আর যদি প্লেড থাকে তাহলে হয় যে অতীতকাল, মানে খেলা করেছিল। তো এই অতীতকাল শব্দটি তখন ভার্বটি তখন বসবে, ঠিক আছে। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে বুঝে যাব। দেখো দে, আমরা একই রকম শব্দ নিব, যাতে বাক্যগুলো নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দে প্লে ফুটবল ইয়েস্টারডে। তো দেখো এই বাক্যে আমরা প্রথমেই খুঁজে নিব এখানে কোনো অতীতবাচক শব্দ আছে কিনা। এই যে দেখো আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে এটাকে অতীতকাল বানিয়ে দিতে হবে, PLAYET, ঠিক আছে। তারপরে আসো বি, আরেকটি দিই, রহিম রাইট এ লেটার। দেখো এই বাক্যটা যদি শুধু এইটুকু থাকতো, কোনো অতীতবাচক শব্দ না দিয়ে আমি, তাহলে কিন্তু এখানে হবে রাইটস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ভার্বের সাথে এস দিয়ে হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমি দিই লাস্ট নাইট, তার মানে কি গত রাত, তাহলে এটা রাইট থাকবে না, এটা পাস্ট ফর্ম হয়ে যাবে। রাইটের পাস্ট ফর্ম হলো রোট, ঠিক আছে। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছ। আর একটি মাত্র নিয়ম আমি তোমাদেরকে দেখাবো, তোমরা একটু খেয়াল করো। আমাদের 4 নাম্বার নিয়মটি, এটা হলো আমাদের 4 নাম্বার নিয়ম। যদি তোমরা শূন্য স্থানের পূর্বে কোনো অক্সিলারি ভার্ব দেখো, শূন্য স্থানের পূর্বে কোনো অক্সিলারি ভার্ব বলতে বি ভার্ব, যেমন এম, ইজ আর ওয়াজ ওয়্যার থাকে, তোমরা সেই শূন্যস্থান পূরণ করার সময় সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবে। এটা বোঝা হলো কন্টিনিউয়াস, মানে একটা চলমান প্রক্রিয়া। তোমাদেরকে তো পঞ্চম শ্রেণী হিসেবে এত ডিটেইলস এখন বোঝাচ্ছি না, একদম শর্টকাটে বোঝাচ্ছি। যেমন ধরো যদি শূন্যস্থানের পূর্বে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই পাঁচটার যে কোনো একটা থাকে, তাহলে ব্র্যাকেটের যে ভার্বটা থাকবে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। সহজ, একদম সহজ একটা রুলস। আমরা এক্সাম্পল দেখবো, তোমরা বুঝে যাবে। এ দে আর ড্যাশ প্লে ফুটবল। দেখো এই বাক্যে দেখো শূন্যস্থানের আগে একটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থেকে একটা কিছু আছে, তাই না, বি ভার্ব আছে। তাহলে আমরা সুন্দর করে এখানে প্লেইং, ঠিক আছে। আরেকটা যদি এক্সাম্পল দিই, রিনা ওয়াজ ড্যাশ রিড ইয়েস্টারডে। এখানে দেখো এখানেও কিন্তু অতীতবাচক শব্দ আমি একটা দিয়েছি। তো এটা দেখে তোমরা আবার এই রিড কে পাস্ট ফর্ম করে এখানে বসিয়ে দিলে হবে না, কারণ শূন্যস্থানের পূর্বে যদি বি ভার্বটা থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই আইএনজি নিয়মে চলে যেতে হবে, কারণ এটার জন্য এটা কিন্তু ইজ না হয়ে ওয়াজ হয়ে গেছে অলরেডি অতীতকাল। এই জন্য এখানে আর অতীত বানাবা না, এখানে তুমি কন্টিনিউয়াস মানে চলমান প্রক্রিয়া বানাবা। তাহলে রিড এর সাথে আইএনজি দিলে ডিআইএনজি, রিডিং। ওকে, তাহলে আমাদের চলমান বাক্যটা শিখে গেল। আশা করি এই 4টা নিয়ম যদি তুমি পড়ো, তোমাদের যে 5টা রাইট ফর্ম অফ ভার্ব আসবে সেটা থেকে অবশ্যই তুমি 4টা অন্তত 4টা নিয়ম থেকে 4টা কমন শিওর পাবে। তোমরা অবশ্যই এটা করে নিবে। আর আরেকটা জিনিস, যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার বাদে অন্য বাক্য দিয়ে শুরু হয় বর্তমান কালে কোনো বাক্য, সেক্ষেত্রে কিন্তু আমরা এসইএস ও যোগ করবো না, আইএনজি ও যোগ করবো না, পাস্ট ফর্মও বানাবো না, নর্মাল বাক্য লিখে দেবে। যেমন আমি এটাকে যদি ফিফথ রুলস ধরি, যেমন ধরো এ নাম্বার, দে ড্যাশ প্লে ফুটবল। তাহলে এখানে সিম্পল, আমি এখানে যদি শুধু প্লে বসিয়ে দিব, কোনো এসইএস দেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু দে মানে একাধিক লোক বোঝানো হয়েছে। তো এখন আমি একটা কাজ করব, একই বাক্যকে আমি যে তোমাদেরকে 5টা রুলস পড়ালাম, 5টা রুলসই ধরো, 5টা রুলসে লিখে দেখাবো। একই রকম ভার্ব থেকে একটা ভার্বে, ধরো প্লেটাকে 5 রকম ভাবে লিখে দেখাই, এক রুলসের মধ্যে সবগুলো আমাদের একটা রিভিশন হয়ে যাবে। তো ধরো প্লে বাক্যটা দিয়ে আমি বুঝাচ্ছি। ধরো রহিম প্লে ফুটবল। এ বি, রহিম প্লে লাস্ট ডে।
সি রহিম ইজ প্লে ফুটবল। ডি রহিম playing football। তারপরে ই দে দিয়ে একটি দিক দে প্লে ফুটবল। তারপরে এফ দে বি ফুটবল। ওকে, আমরা এই 6টা एग्जांपल দিলাম। তুমি যদি আমার আগের 5টা রুলস পড়ে থাকো, এই 6টাই তুমি পারবে এবং এই নিয়মের মধ্যে তোমার 4-5টা আসবে। 5টার মধ্যে 5টা ইনশাআল্লাহ কমন পড়বে। তুমি একটু দেখো, এক নজরে যদি এগুলো বুঝে ফেলো তাহলে তোমার আর কোনো চিন্তা নাই, তুমি সবগুলো বুঝে ফেলেছো। প্রথমত দেখো, এটা তুমি একটা বাক্য শুরু হলে প্রথমে দেখবে তার মধ্যে কোনো অতীতবাচক শব্দ আছে কিনা। আছে এখানে? ফুটবলের পরে কিন্তু ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট এই টাইপের কোনো শব্দ নেই, তাহলে অতীতের চিন্তা আমাদের বাদ। তারপর দেখবে শূন্যস্থানের আগে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা, এম, ইজ আর ওয়াজ ওয়্যার আছে কিনা, এখানে কিন্তু নেই। তাহলে আমরা নরমাল চিন্তা করব, এখানে প্লেই থাকার কথা, শুধু এখানে একজন বুঝাইছে রহিম, তাহলে ভার্বের সাথে এসিএস প্লেস। ওকে, তারপর সেকেন্ড, এখানে দেখো অতীতবাচক শব্দ আছে, তাহলে ভার্ব কি হবে? অতীতকাল হয়ে যাবে। প্লে এর অতীতকাল হলো, পাস্ট ফর্ম হলো প্লেইড। তারপর আসো এটা দেখো, শূন্যস্থানের পূর্বে বি ভার্ব আছে, এম, ইজ আর ওয়াজ এর আছে, তাহলে কি নিয়মটা কি ছিল মনে করে দেখো, ভার্বের সাথে আইএনজি, একদম সহজ, আইএনজি দিয়ে দিলাম, চলমান বানিয়ে দিলাম। এবার আসো বি ভার্ব থাকলে কি এম, ইজ আর ওয়াজ ওয়্যার। এখন বর্তমান হলে এম, ইজ আর, অতীত হলো ওয়াজ ওয়্যার। এখানে কোনো অতীতবাচক শব্দ আছে কিনা তোমরা দেখে নিবে, দেখো নাই। প্লেইং ফুটবল, কোনো ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট নেই, তাহলে আমরা বর্তমান দিয়ে করব। তাহলে এম, ইজ আর, তাহলে রহিমের সাথে কি বসবে? যেহেতু এখানে একজন, অবশ্যই ইজ। তারপর আসো ই নাম্বার রুলস, দে প্লে ফুটবল। এখানে দেখো কোনো অতীতবাচক শব্দ নেই, শূন্যস্থানের পূর্বে কোনো হেল্পিং ভার্ব নাই, তাহলে দে শুধু প্লেই থাকবে, প্লে ফুটবল। তারপর আসো এটা দে ড্যাশ প্লেইং ফুটবল। এখানে দেখো বি ভার্ব আছে, তাহলে এম, ইজ আর ওয়াজ ওয়্যার হবে, কোনো অতীতবাচক শব্দ নেই, তাহলে অবশ্যই এম, ইজ আর হবে। আর দে মানে কয়জন? একাধিক ব্যক্তি, তাহলে দে এর সাথে হবে আর, কি হবে? আর যদি এই বাক্যটাতে এখানে একটা অতীতবাচক শব্দ থাকতো, ধরো ইয়েস্টারডে, তখন আর না হয়ে হয়তো ওয়্যার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি এই গ্রামারটা বুঝতে পারো, ইনশাআল্লাহ তোমরা 5-এ 5 পাবে। আর বৃত্তি পরীক্ষা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষাতে 7 নং না হলে 8 নং এর মধ্যে আসবে। এইভাবে শূন্যস্থান আকারে থাকবে, ব্র্যাকেটের মধ্যে যা লেখা থাকবে ওইটা ফলো করে তুমি পূরণ করবে। তো তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে, আমি পঞ্চম শ্রেণী নিয়ে আরো যে ডব্লিউএস কোশ্চেন, তারপর পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, তারপরে রিঅ্যারেঞ্জ, লেটার একটা বাক্য রিঅ্যারেঞ্জ করে বাক্যটা তৈরি করা, এগুলো যদি তোমরা একটু শিখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেগুলোর উপর ক্লাস বানাবো। ওকে, ধন্যবাদ সবাইকে।